শিকদার বাড়ি আছে সরগম এত মানুষের ভিড় যেন এক মুহূর্তের জন্য দম ফেলার ফুরসত নেই। বাড়ির ছোট বড় সবাই কাজে লেগে পড়েছে, বিশেষত বাড়ির ছেলেদের অবস্থা নাজেহাল। চৈত্র দাপছায় হাঁসফাঁস করছে সবাই। পুরনো শিকদার বিরক্ত হয়ে নিজের ঘরে চলে গেল, আর সাদা পাঞ্জাবিটা ইতিমধ্যে ভিজে উঠেছে গরমে। সে একেবারে তগ্গ বিক্ষুব্ধ, মাথার চুলগুলো গামে কপাল এর সাথে লেপ্টে আছে। 6 ফুট 1 ইঞ্চি উচ্চতার সুদর্শন এই যুবক শিকদার বংশের গর্ব ও সবচেয়ে সুদর্শন পুরুষ ও পুরুষর ব্যক্তির অধিকারী। তেজ আর গভীর বাদামি বর্ণের চোখ, যা মারাত্মক আকর্ষণীয়। যে কোনো নারী এই পুরুষের জন্য পাগল হতে বাধ্য। প্রণয় চলে যেতেই কেউ একজন আড়াল থেকে বেরিয়ে এলো, তার চোখে জোড়া ছলছল করছে। অন্যদিকে শিকদার বাড়ির বিশেষ অতিথি মির্জা পরিবার এসে হাজির। তাদের সঙ্গে এসেছেন পরিবারের 4 কর্তা ও তাদের স্ত্রীরা। কর্তার দল এসে গেলেন লাইব্রেরিতে, তাদের গিন্নিরা চলে গেলেন রান্নাঘরে। রোহিণী বেগম হাসি মুখে বললেন, ভাবি কেমন আছেন? প্রণয়ের মা অনুশ্রী বেগম মৃদু হাসলেন, ভালোই আছি, মেয়ের বিয়ে বলে কথা, একটু ফুরসত নেই। রোহিণী বেগম অপলক তাকিয়ে ছিলেন অনুশ্রী বেগমের দিকে। এই পর্যাপ্ত নারীকে দেখে বোঝার উপায় নেই যে তিনি এত বড় ছেলে মেয়েদের মা, কিন্তু দেখে বোঝার উপায় নেই। রোহিণী বেগম জিজ্ঞাসা করলেন, ভাবি প্রণা কোথায়? অনুশ্রী বেগম বললেন, কি জানি মেয়েটা কোথায় আছে। এদিকে তন্ময় লাফিয়ে এসে সোফায় বসে পড়ল তার বোনেদের পাশে। সেখানে তারা, আপুরা ও অন্যরা বসে গল্প করছিল। সে এসে এক ঝটকায় প্রিয়তার হাত থেকে চকলেটের প্যাকেট ছিনিয়ে মুখে পুরে দিল। প্রিয়তা তো রেগে লাল। তন্ময়, এই তন্ময়ের বাচ্চা, আজ তোকে আমি খাচ্ছি বলে এক দৌড়ে তন্ময়ের দিকে তেড়ে গেল। তন্ময় এমন ভাব করলো যেন তার চেয়ে নিরীহ কেউ নেই। প্রিয়তা চেঁচিয়ে বলল, আমার চকলেট দে। তন্ময় শয়তানি হেসে বলল, মুখে দিয়ে দিয়েছি, আর নিবি? প্রিয়তা রেগে তেলে বেগুনের জ্বলে উঠল। মনে মনে ভাবল, হাত থেকে মুখে কেন। ভাবার পর এক মুহূর্তে দেরি না করে তন্ময়ের চুল টেনে ধরল। তন্ময় বা কিসে কম যায়, সেও প্রিয়তার চুল টেনে ধরে। দুই ভাই বোন চুলাচুলি শুরু করে দিল। এত জোরে টানাটানিতে দুজনের চোখে পানি এসে গেল, কিন্তু কেউ কাউকে ছাড়ল না। বাসার ঘরের সবাই হা করে সার্কাস দেখছিল। সবাই অধিক আগ্রহে দেখতে লাগলো পরবর্তী সিনে কি হয়। প্রেম মজা নিয়ে তীরাকে বলল, খেলা জমে উঠেছে পুচকি, যা কপত নিয়ে আয়, খেতে খেতে সার্কাস দেখি। ঠিক তখনই বজ্রকণ্ঠে ধমক এলো, থামো। সবাই দেখলো প্রাণ দাঁড়িয়ে আছে, চোখ মুখ শক্ত। তন্ময় মুহূর্তের মধ্যে ভর্দ হয়ে গেল, আর প্রিয়তা মাথা নিচু করে চুপ করে রইল। প্রাণ কঠিন স্বরে বলল, কি হচ্ছে এখানে? তন্ময় আমতা আমতা করে বলল, ভাইয়া আমি কিছু করিনি, আপু আমার চুল ধরে টানাটানি করছে। প্রিয়তা কিছু বলল না, শুধু মাথা নিচু করে রইল। প্রাণ গম্ভীর গলায় বলল, ঘরে যা। সবাই চুপ। বৃষ্টি ফিসফিস করে বলল, প্রহেলিকা আপুর কপাল ভালো, এমন একটা এলুম বোম পেয়েছে। অন্য মেয়েরা বলল, যা বলেছ, এমন হ্যান্ডসাম ছেলে আগে কখনো দেখিনি। প্রিয়তা আর কিছু না বলে চলে গেল নিজের ঘরে। প্রহেলিকা মা চাচিদের সঙ্গে কাজ করছিল, হঠাৎ স্বামীর কথা মনে পড়ল, তাই সে ঘরে গেল। গিয়ে দেখলো প্রয়ণ নেই। এতক্ষণ কাজ করে সে অনেক ক্লান্ত, তাই একটু বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে শুয়ে পড়ল। তখন বিকেল 3টা বাজে। প্রিয়তা গা দুলিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। মুখটা থমথমে, মাথা থেকে তোয়ালে সরাতেই একরাশ ঘন মেঘের মতো তলানো চুল মুহূর্তেই কোমরে ছড়িয়ে হাঁটুর উপরে পৌঁছে গেল। প্রিয়তা মনে মনে বলল, এই হলো আমার এক জ্বালা, এই চুল শুকাতে 1 ঘন্টা লাগবে, কবই কেটে কাঁধ অবধি করে দিতাম, শুধু পারছি না তার জন্য। সে বলেছিল, প্রিয় তোর চুলগুলো অনেক সুন্দর, আমার খুব ভালো লাগে। ব্যাস, সেই দিন থেকে প্রিয়তা কখনো তার চুল কোমরের উপরে উঠায়নি। পঞ্চদশী কিশোরীর কন্যা, চন্দ্রগলা রূপ,
তার চেহারা লাবণ্য ও মাধুর্যে যেন দিন দিন আলোড়িত হয়ে বাড়ছে। 5 ফুট 2 ইঞ্চি মেয়েটি তাদের বংশের সবচেয়ে সুন্দরী কন্যা বলা যায়। শিখদের বাড়ির সব মেয়েই সুন্দরী, কিন্তু তুলনা করতে গেলে প্রিয়তা সবার ওপরে। এই মেয়েটা সামনে পড়লে কেউ না তাকিয়ে থাকতে পারে না, কেমন মহাবৃষ্টির মতো চেয়ে থাকে। চেহারা শিশু সুবল, ভাবটা সরে গিয়ে এক অপার্থিব অনিন্দ্য সৌন্দর্য ফুটে উঠেছে। অতিরিক্ত সুন্দর ও মায়াবী চোখ, মেয়েটার গায়ের রং দুধে আলতা, একটু চেপে ধরলে যেন রক্ত বেরিয়ে আসবে। পান পাতার মতো মুখ, সুদীর্ঘ নীলাভ নেত্রযুগ, যা সব থেকে আকর্ষণীয়। যেন ওই চোখে মাদকতা মিশে আছে, যে কোনো পুরুষ সেই চোখের দিকে তাকালে মুহূর্তেই হারিয়ে যাবে। ঘন ভারী চোখের পলক, যা অত্যন্ত আকর্ষণীয় এবং এনে দেয় বিশেষত্ব।